একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে পত্রিকার যে হেডলাইনটা এটা এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক হেডলাইন আমার কাছে মনে হয়েছে। তিস্তার পানি বাংলাদেশের সাথে ভারতের একটা অমীমাংসিত ইস্যু হয়ে আছে এবং বটম লাইন হচ্ছে বাংলাদেশ পানি পাচ্ছে না। বন্ধুত্বের নামে বাংলাদেশের পিঠে অনেকবার ছুরি মেরেছে কে? আমাদের মুখোশধারী বন্ধু ভারত। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে পত্রিকার যে হেডলাইনটা এটা এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক হেডলাইন আমার কাছে মনে হয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা যে হেডলাইনটা দিয়েছে এইটাকে ভারত সরকার একটা ইস্যু করার সুযোগ আছে। দেখেন, কালের কণ্ঠ একটা বড় মানের গণমাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেইখানে যে হেডলাইনটা দিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় হাই কমিশনার, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। আপনারা সকলে জানেন ভারতের যে হাই কমিশনার আছে তাকে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তলব করেছিলেন। তলবের ইস্যু ছিল ভারত কেন উইদাউট এনি ইনফরমেশন ডম্বুর যে ব্যারেজ আছে অথবা অন্যান্য জায়গাগুলা যেগুলো দিয়ে আমরা দেখছি পানি ঢুকছে বাংলাদেশে, কেন আসলে কোন রকম বক্তব্য ছাড়াই পানি ছেড়ে দিল। তো ডক্টর ইউনূস সাহেব তিনি উনার আসলে অ্যাপ্রোচটা এখানে যেটা ছিল হাসি খুশি, একদম একটু আমার কাছে ভালো লাগে নাই, সিরিয়াসলি মানে অন্তত বন্যার পরে ইস্যুটাতে ভালো লাগে নাই, আমার মনে হয় একটু শক্ত দরকার ছিল। তো যাই হোক, আলোচনার ইস্যুটা ছিল এটা। এর মাঝখানে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হয়েছে। আপনারা জানেন যে প্রতিবাদী মানুষ, কারণ সারা বাংলাদেশে যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতন না। তো মানুষের আবেগ, এই মানে আবেগের জায়গাটা থেকে মানুষ ভারতীয় হাই কমিশনকে একটু ঘেরাও করার চেষ্টা করছে। যদিও আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তারা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আসছিল এক ইস্যুতে আইসা আমাদের বাংলাদেশের পত্রিকা যেটা দিছে এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় না, তবে ডরাইছে। এই প্রথমবার ভারতীয় হাই কমিশন ভয় পাচ্ছে, কারণ বদলে গেছে বাংলাদেশ, ভারতের তাবেদারি ছেড়ে দিয়েছে। বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। গতকালকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেছে হাই কমিশনার। এই সময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় হাই কমিশনার যখন অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান, তখন আমরা দেখছিলাম যে এই এম্বাসি ঘেরাওয়ের ইস্যুটা আসছিল। আর এর ফলে ভারতীয় হাই কমিশনার তারা মনে করছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হয়তো বিক্ষুব্ধ মানুষ হাত দিতে পারে। আর এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নানান বক্তব্য হয়েছে। আর যে উদ্যোগগুলো আছে এগুলো নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর বাংলাদেশের বর্তমান সরকারকেও সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন। আর ত্রিপুরার বন্যা সম্পর্কে বলা হয়েছে স্বয়ংক্রিয় বাঁধ খুলে গেছে, আর ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আচ্ছা, এই বক্তব্য এখানে আসে। দেখেন, আমি আমার দেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা কিন্তু খেয়াল রাখেন। মুখে মুখে আমরা যত কথাই বলি, ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থান নিয়ে আমরা কিন্তু খুব বেশি দূর টিকতে পারবো না, উল্টা ঝামেলায় পড়তে হবে। তার মানে যে আমরা ভয় পাচ্ছি, কিন্তু ভারতীয় কোনো স্থাপনা যেগুলো বাংলাদেশে আছে, আপনারা যদি এগুলোতে হাত দেন অথবা আমরা যদি হাত দেই, ভারত এটাকে ইস্যু করে একটা হুলুস্থুল কাণ্ড মানে পাকাই ফেলবে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। আমরা রাস্তায় প্রতিবাদ করবো, মানববন্ধন করবো, প্লে কার্ড দেখাবো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস চালাবো, গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলবে, কূটনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো। কিন্তু ভারতীয় সরকারের যে এম্বাসি আছে বা আরো যদি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেগুলো বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে, সেগুলোতে কিন্তু টাচ করা যাবে না। আর আমাদের দেশের গণমাধ্যমদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই ধরনের ইস্যু নিয়ে যদি এরকম হেডলাইন ক্রিয়েট করেন, তখন সেটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সরকার তিনি ইমব্যালেন্স, তারা এই নিরাপত্তা দিতে পারতেছে না, যার কারণে ভারতীয় হাই কমিশনার আমাদের দৌড়ে গেছে। নো, ভারতীয় হাই কমিশনার গেছে বন্যা ইস্যুতে, তারা যে অন্যায় করছে সে অন্যায়টা নিয়ে তাদেরকে তলব করা হয়েছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। তবে আগের বাংলাদেশ আর নাই, বাংলাদেশ বদলে গেছে। কিন্তু আমরা কোন রকম সহিংস ভূমিকায়, এটা কোন দেশের কূটনৈতিক বা কোন দেশের এম্বাসি তাদের উপরে এটার কিন্তু আবার সুযোগ নেই। রাষ্ট্র হিসাবে পরে বিশাল একটা ঝামেলা আমাদেরকে ফেস করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তিস্তার পানি বাংলাদেশের সাথে ভারতের একটা অমীমাংসিত ইস্যু হয়ে আছে এবং বটম লাইন হচ্ছে বাংলাদেশ পানি পাচ্ছে না। বাংলাদেশ বলে ইন্ডিয়া পানি দিচ্ছে না, ইন্ডিয়া বলে এটা তো পশ্চিমবঙ্গের ব্যাপার, পশ্চিমবঙ্গ না দিলে আমরা কি করতে পারি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তিস্তায় তো জলই নাই, দেবো কিভাবে, আপনি তোরসার জল নিয়ে যান। মমতা ব্যানার্জির কথা সত্য, তিস্তার পানির প্রবাহ পশ্চিমবঙ্গে যা থাকার কথা ছিল তার 16 ভাগের মাত্র 1 ভাগ আসছে। তার মানে ডেডলক। মমতা ব্যানার্জি কখনো নিজের রাজ্যের স্বার্থবিরোধী কিছু করবেন না, করতে পারেন না। উনি তো তিস্তার পানি বাড়াতে পারবেন না, তাহলে সলিউশন কি?
আজকের আলাপ এই তিস্তাই শুধু নয়, এই অঞ্চলের এক জটিল ভূরাজনৈতিক সমস্যার একটা সমাধানের রাস্তা বাতলানোর চেষ্টা। আসুন দেখি সেই সমাধানের সূত্রগুলো কি। তিস্তার পানি শুধু বাংলাদেশের জন্যই প্রয়োজনীয় না, তার দরকার আছে পশ্চিমবঙ্গেরও, বাংলাদেশের চাইতে বেশি। পশ্চিমবঙ্গের 9.2 লাখ হেক্টর জমির চাষাবাদ এবং মূলত বড় ফলনের সেচের জন্য তিস্তার পানি লাগে। বাংলাদেশের 7.5 লাখ হেক্টর জমিতে তিস্তার পানিতে বড় আবাদ হয়। পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে যে বড় আবাদ হয়, তার জন্য তিস্তার পানির যে প্রবাহ দরকার তা হচ্ছে প্রতি সেকেন্ডে 1600 কিউবিক মিটার, কিন্তু পশ্চিমবঙ্গেই আছে প্রতি সেকেন্ডে মাত্র 100 কিউবিক মিটার। ভয়াবহ অবস্থা। তাই তিস্তা শুকিয়ে গেলে বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের ক্ষতি বেশি। তাই তিস্তার শুকিয়ে যাওয়া ঠেকানো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উভয়েরই স্বার্থ। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা, এমনকি বিশেষজ্ঞরা কখনো খুঁজে দেখেননি কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। সমাধান আছে তিস্তার শুকিয়ে যাওয়ার কারণের উপরে, যেখানে আমরা কেউই কখনো নজর দেইনি। আসুন আমরা আবিষ্কার করি আজকে কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। তিস্তার পানি শুকাচ্ছে তিস্তার অববাহিকায় হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরির কারণে। কিভাবে পানি শুকায়? আসুন আমরা পানি এবং নদী ব্যবস্থাপনার খুব বেসিক কিছু ধারণা নিই। এইটা একটা স্বাভাবিক নদীর বেসিন। নদীতে নিচে পানি থাকে, পাশে থাকে 2 ধার উঁচু করা নদীর পাড়। এই পাড়ে থাকে ভেজিটেশন, বাংলায় বললে ঘাস, লতা, গুল্ম। এই নদী প্রবাহিত হতে থাকলে আশেপাশের মাটি পানি কিছুটা শুষে নেয়। এই পানি সেই ঘাস, লতাগুল্মের প্রশ্বাসের কাজে লাগে। এই প্রসেসটাকে বলে ইভাপো ট্রান্সপিরেশন। একটা স্বাভাবিক নদীকে বাধাহীনভাবে চলতে দিলে নদীর পানি প্রকৃতিতে মিশে যায় মূলত ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে। এর মাধ্যমে নদীর অববাহিকায় নদীর প্রবাহের পানির একটা অংশ ধরেও রাখে। ইভাপো ট্রান্সপিরেশনে নদীর পানি অতি সামান্য পরিমাণে হারায়। কিছুটা নদীর পানি বাষ্পীভূত হয়, যে পানিটা নদীর সারফেসে থাকে, মানে এইখানে। যখন আপনি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাবেন, তখন আপনি নদীতে বাদ দিয়ে পানির রিজার্ভার বানাবেন। সেই পানি আপনি একটা সরু চ্যানেল দিয়ে টারবাইনের উপরে ছাড়বেন। যখন বিপুল পানি টারবাইনে পড়বে, তখন তার টারবাইনকে ঘুরাবে এবং তার ডায়নামোকে ঘুরাবে এবং বিদ্যুৎ উৎপাদিত হতে থাকবে। আমাদের কাপ্তাই লেক আসলে একটা রিজার্ভার। কর্ণফুলী নদীতে বাদ দিয়ে এমন রিজার্ভার তৈরি করেছি আমরা। এই রিজার্ভার যখন তৈরি করা হয়, তখন পানির যেই সারফেসে সানলাইট বা সূর্যালোকে এক্সপোজড হয়, তা বেড়ে যায় বহুগুণে। এই যে দেখেন, আমি পাশাপাশি 2টা অবস্থার চিত্র দিচ্ছি। বাম পাশে স্বাভাবিক নদী, যেখানে যতটুকু এরিয়া থেকে পানির বাষ্পীভবন হয় দেখুন, আর ডান পাশে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজার্ভার, কতটুকু এরিয়া থেকে বাষ্পীভবন হয় দেখুন। এর ফলে পানিটা ফিরে নদীর বুকে পড়লেও পানির পরিমাণ ক্রমাগত কমতে থাকে। থার্মো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে, মানে কয়লা বা গ্যাস পুড়িয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখানে পানি ফুটিয়ে বাষ্প করে টারবাইন ঘোরানো হয়। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 22 গ্যালন পর্যন্ত পানি শুকিয়ে ফেলতে হয়। আর 1 কিলোওয়াট থার্মো ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করতে মাত্র আধা গ্যালনেরও কম পানি শুকাতে হয়। এবারে আসুন আমরা দেখি তিস্তার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কতগুলো। তিস্তায় ভারত সরকারের মোট 20টা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার পরিকল্পনা করেছে। এর মধ্যে 5টা ইতিমধ্যেই হয়ে গেছে, আর 15টা নির্মাণের নানা পর্যায়ে আছে। আমি আপনাদের এখন গুগল আর্থ থেকে দেখাবো হাইড্রো ইলেকট্রিক বাঁধগুলো। প্রথমটা হচ্ছে এইটা, চুংথাং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন পানির রিজার্ভার, বাঁধের ওই পারে পানি আটকে আছে আর এই পারে পানি নেই, শুকনো। এরপরে আমরা আরো নিচে যেতে থাকি, আরো নিচে যেতে থাকি। আসুন আমরা পাবো আর একটা বাঁধ। দেখেন, বাঁধের উপরে পানিতে থই থই করছে আর নিচে শুকনো। গেল 2টা। তারপরে আসুন আরো নিচে যাই, নিচে যেতে থাকি। আপনারা যেতে যেতেই বুঝতে পারবেন পানির উচ্চতা বাড়ছে নদীতে। তার মানে এটা আর একটা রিজার্ভারের শুরু। আর কিছু পরেই দেখবেন আর একটা বাঁধ। এই যে দেখেন, আর একটা বাঁধ, সিংটাম তিস্তা ড্যাম। এটা 3 নাম্বার। তারপরে আসুন আমরা আরো নিচে নামতে থাকি। এই সবগুলোই হয়েছে আসলে সিকিম অঞ্চলে। তারপরে আবার একটা ড্যাম শুরু হবে। দেখুন পানির উচ্চতা বাড়ছে। এই যে দেখুন আর একটা ড্যাম।
তিস্তা লো ড্যাম 3, এটা 4 নাম্বার হলো। এরপরে আরো নামতে থাকি, তিস্তার গতিপথ ধরে আরো একটা ড্যাম, তিস্তা লো ড্যাম 4, এইটা 5 নাম্বার। তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে সেবক ব্রিজ, আমি গেছি এখানে, দারুণ প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায়, শিলিগুড়ির কাছে। তাহলে আমরা 5টা ড্যামই দেখলাম। এরপরে এই যে বিশাল ড্যাম, এটা আসলে ব্যারেজ, এটা গজলডোবা ব্যারেজ। এটা করেছে পশ্চিমবঙ্গ সরকার, মানে পানি বাংলাদেশে আর ঢুকতে পারবে না, আর একটু পরেই বাংলাদেশের সীমান্ত। এইখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়েছে এই পথে, এই যে দেখুন এই পথে, ছোট চ্যানেল, এই পথে। এই পানি যাবে বিহারে। আমরা দেখতে থাকি, দেখবেন এই তিস্তার পানির বদৌলতে চারিদিক সবুজ হয়ে গেছে বিহারের উষর এলাকায়, ফসল হয়েছে। এই হলো তিস্তার ইতিহাস। গজলডোবা দিয়ে পানি যা আসছে তা ইন্ডিয়ান মিডিয়ার হিসাবে প্রত্যাশিত 16 ভাগের 1 ভাগ। এটা পরিকল্পিত 20টা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ তৈরি হওয়াতে এই অবস্থা। আর এখন বাকি 15টা তৈরি হলে কি তিস্তা আর থাকবে? এমনকি গজলডোবা দিয়েও কি পশ্চিমবঙ্গ পানি পাবে? পাবে না। এটাই পশ্চিমবঙ্গের স্বার্থ, এটাকেই মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে হবে। ওনাকে বোঝাতে হবে কেন তিস্তায় পানি আসছে না, কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। তাই তিস্তার মৃত্যু ঠেকানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়েরই স্বার্থ। এটা শুধু পানি নয়, খাদ্য নিরাপত্তার প্রশ্ন জড়িত। এই ক্রিটিক্যাল মোমেন্টে মমতা ব্যানার্জির ভূমিকা শুধু তিস্তা নদী নয়, এই অঞ্চলে হিন্দু মুসলমান সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিভাবে? আসুন আমরা আবার দেখি। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে যৌথভাবে দিল্লিকে চাপ দিতে হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য, এবং চূড়ান্ত লক্ষ্য হবে যে বাঁধগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলো ভেঙে দেওয়া। এছাড়া তিস্তাকে বাঁচানো যাবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দুই দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে আমরা জলবিদ্যুৎ চাই কিনা। হ্যাঁ, অবশ্যই সিকিম বলতে পারে, ভারত বলতে পারে যে আমাদের বিদ্যুতের কি হবে, যে বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতাম। ফেয়ার কোশ্চেন, এটা নিয়ে অবশ্যই আমরা আলাপ করতে পারি এবং একটা ন্যায্য সমাধান বের করা সম্ভব। সেটা আজকের আলোচনার বিষয় না। যদি এটা নিয়ে আলোচনা অগ্রসর হয় তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সমাধান বের করতে পারবো। মমতা ব্যানার্জি যদি এই লড়াইয়ের নেতৃত্ব দেন তবে তাই অঞ্চলের ভূ রাজনীতিকে পাল্টে দেবে। কিভাবে? প্রথমত, পূর্ব আর পশ্চিমবঙ্গ যা মূলত বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের প্রতীক, বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের আবাসভূমি, তা ঐতিহাসিকভাবে কাছাকাছি আসবে একটা সাধারণ স্বার্থের লড়াই, একটা রাজনৈতিক লড়াই। আর দ্বিতীয় বিষয়টা কি সেটা বলার আগে আমি মমতা ব্যানার্জিকে দৃষ্টি দিতে বলবো সিন্ধু সভ্যতার ইতিহাস, যেখানে নদীতে বাঁধ দিয়ে তৈরি হওয়া তুঙ্গস্পর্শী কৃষি সভ্যতার পতন হচ্ছে। কারণ নদীতে বাঁধ দিতে দিতে নদীগুলো মরে যাচ্ছে, দুর্ভিক্ষ আর খরায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ওই অঞ্চলের মানুষেরা বিদ্রোহ করে শাসকের বিরুদ্ধে, একটার পর একটা বাঁধ ভেঙে দিতে থাকে। এই বিদ্রোহের নেতা ছিলেন দেবরাজ ইন্দ্র। সেই বিদ্রোহের নেতাকে মানুষ এতই পবিত্রতা আরোপ করেছিল যে তাকে দেবতাদের রাজা বানিয়েছিল। সে বিদ্রোহের ইতিহাস, বাঁধ ভাঙার ইতিহাসই লেখা আছে ঋগ্বেদে। সেখান থেকেই রবীন্দ্রনাথের সেই গান, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙা। সংস্কৃতিতে গো শব্দের 2টা অর্থ, পানি এবং গরু। ঋগ্বেদে গোহত্যাকে পাপ বলা হয়েছে, মানে নদী হত্যাকে পাপ বলা হয়েছে। নদীকে মুক্ত করা প্রার্থনার তুল্য বলা হয়েছে। মমতা ব্যানার্জি, আপনিই পারেন। উত্তর ভারতে গো শব্দের অর্থ গরু বানিয়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যে অনন্ত হিংসা জারি রেখেছে মোদী সরকার, সেটাকে রিডিফাইন করতে। গো অর্থ নদী, তাই তো পবিত্র গঙ্গা যেখান থেকে তৈরি হয়েছে তার নাম গোমুখ। আমাদের নদীর নাম হয় গোমতী। প্রিয় মমতা দিদি, লেট আস রিক্লেম আওয়ার গ্রেট রিলিজন ফ্রম ফ্যানাটিক্স। আসুন আমরা হিন্দু মুসলমান সম্প্রদায়ের ঐতিহাসিক বিরোধকে অতীতের ইতিহাস বানিয়ে ফেলি। আপনি হয়ে উঠুন আজকের ইন্দ্র। ওই বাঁধ ভাঙার কাজটা আপনি এবং একমাত্র আপনিই পারেন সম্ভব করে তুলতে। আসুন আমাদের পূর্বপুরুষের দেখানো পথে আমাদের পবিত্র ধর্মের আদর্শ উজ্জীবিত হয়ে ইতিহাসের এই সন্ধিক্ষণে, এই শতাব্দীর সবচেয়ে গুরুত্ব। বন্ধুত্বের নামে বাংলাদেশের পিঠে অনেকবার ছুরি মেরেছে কে? আমাদের মুখোশধারী বন্ধু ভারত। দেখেন, জনগণ টু জনগণ ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র বা একটা দেশ টু একটা দেশের যেই স্বার্থ বিষয়ক ইস্যুগুলা, সেখানে বরাবরই বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ। আর এর পেছনে আমাদের দেশের ক্ষমতা পিপাসু রাজনৈতিক দলগুলো দায়ী ছিল। তবে আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি, বাংলাদেশের সাথে ভারত যতটা ভাবসাব নেয়, আসলে তাদের কি কোথাও ধরা নাই? আছে। আসুন আজকের ভিডিওতে দেখি, যখন আমাদের দেশে তারা মানে বলা নেই কওয়া নেই, যে কোনো সময় পটাশ কইরা ছেড়া দিয়ে এই দেশটারে আজকে কোন পরিস্থিতি নিচে আপনি দেখছেন, সারা দেশের অবস্থা কি। তো এই সিচুয়েশনে আইসা
ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে। কারণ শুধুমাত্র এখন আপনার বাংলাদেশে যে বন্যা হচ্ছে তা না, ভারতেও হচ্ছে, চীনে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই সিজনে প্রচুর বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আবহাওয়াগত কিছু পরিবর্তনের জন্য। আলোচনায় উঠে এসেছে লাদাখ সীমান্ত। আপনারা জানেন এই লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের একটা ইস্যু, মাঝে মাঝে কেলাকেলিও হয় আপনার, তবে বেশিরভাগ সময় সেখানে চীনই জয়লাভ করে। এরই মধ্যে লাদাখ সীমান্তে নিঃশব্দে ইয়ারলং সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর বিশাল বাঁধ নির্মাণ করেছিল চীন। এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হয়। ভাবটা দেখছেন, ডিজাইন সেটআপ আসলে চীনারা পারে। আর এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি, চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখাবে। দেখেন তিস্তাটা আমাদের জন্য কি হয়েছে, তিস্তাটা হয়েছে কি, যখন মানে গ্রীষ্মকাল থাকে তখন আমাদের নদীগুলো পানি পায় না, বিশাল জায়গা চর জেগে উঠেছে, সেখানে এখন আর কোনো কিছু হয় না, এই বিশাল নদীগুলো অনেকটা মরেই গেছে, আর ভারত এটার ফায়দা নিচ্ছে। ঠিক সেই ওয়েতে চীন করতেছে কি, একই স্টাইলে আটকাইতেছে। আবার যখন এই বৃষ্টির সিজন আসে, চীনও কিন্তু ভয়াবহ বন্যা হয়, তো তারাও তাদের দেশের পানি শাঁ করে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জাংবু নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে সিয়াং। আসামে প্রবেশ করার পর সিয়াং পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে। তারপর সেটি ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হয়েছে বিশ্বের এই বৃহত্তম বাঁধটি। এখন এটাতে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের সমস্যা আছে? কিছুটা আছে, তবে আমরা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের প্রায় 30টা বাঁধ আছে, আমরা এমনিতে মারা খাই রয়েছি ডাজন ফ্যাক্ট। এখন চীন কি বলছে, যখন চীনের এই বাঁধটা তৈরি করা হয়েছে তখন ঘোর আপত্তি জানিয়েছিল ভারত, কারণ ভারতের বেশ কিছু রাজ্য সেখানে পানি সংকট দেখা দিবে। পাশাপাশি বর্ষার সময় এই যে এখন চীন তাদের বাঁধ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিটাতে কি হবে, ভারতের বিভিন্ন অঙ্গ বাংলাদেশের মতন ফ্লাডেড হয়ে যাবে। আমরা এগুলার পক্ষে না, কিন্তু ওই যে ভাই আমাদের উপর আইসা যখন পড়ে তখন আমরা মনে করি কি শেরের উপর কি সোয়াশের নাই, তো চীন হচ্ছে সেই সোয়াশের। তবে চীন বলছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বাঁধটি তৈরি করা হয়েছিল। আর চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান বলেছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য ছিল জলবিদ্যুৎ নির্মাণ, এবং কি কোনো রকম ঝামেলা হলে মানে ওভারফ্লো হলে, যেমন আজকে ভারত যেমন বলল, ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা, যে এটা আমরা খুলি নাই, অটো খুলে গেছে, তো চীনের একটু সিস্টেম, এটা খুলতে হবে না, অটো খুলে যাবে। বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে গড়িয়ে দিয়েছিল চীন, আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ভারত। ভয়াবহ জল সংকট দেখার পাশাপাশি এখন ভারত এমনিতে ফ্লাডেড। ভারতীয় সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কি বলে যে বন্যায় আটকে আছে, অনেক মানুষ মারা গেছে, আমরা তাদের জন্য কি বলা হয় যে দুঃখ প্রকাশ করছি। তবে এখন পরিস্থিতি আরো খারাপ হবে। তবে এই পানি বাংলাদেশের দিকে প্রবাহ করার সুযোগ নাই, কারণ এটা আস্তে 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 বহু ধাপ পারিয়া ভারতের রাজ্যগুলাই কি বলা হয় যে ফ্লাডেড হয়ে যাবে। দেখেন আমার মুখে এই ধরনের কথা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করেন যে ভাই যারা উপার বাংলা থেকে দেখছেন, কিন্তু আমাদের দেশে আমার কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা পলিসি আছে, সেই পলিসিটাকে অ্যাপ্লাই করেন। চীন খুলতেছে, তারপরও তারা তো পলিসি অ্যাপ্লাই করে খুলতেছে। দেখেন চীন কিন্তু হঠাৎ করে বলা নেই কওয়া নেই খুলে দিচ্ছে না। চীন যখন খুলতে যাচ্ছে তারা কূটনৈতিক যে সিস্টেম আছে এই বাঁধগুলো খোলার আগে সে ওয়ার্নিং দিচ্ছে, তো ওয়ার্নিং দিল রাইট নাও ভারতের জন্য এই ওয়ার্নিংটাকে ব্যাকআপ করার সুযোগ নেই। আমরা ওয়ার্নিং দিতেন, এটা অটোমেটিক আসবে জানি আমরা, তারপর আমাদেরকে ওয়ার্নিং দিতেন, বলতেন, সময় দিতেন, কথা নেই বার্তা নেই, ঠাস করে খুলে দিলেন। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।